তো 1000 বছর আগে আমাদের সমাজ কেমন ছিল? এটা কি আমাদের জানতে ইচ্ছে করে না? তখনকার সাহিত্য কেমন ছিল, তখনকার ভাষা কেমন ছিল, এগুলো তো আমাদের জানতে ইচ্ছে করে, তাই না? এখন আমাদের সাহিত্য, ভাষা, সমাজ যেরকম, আগে কি সেরকম ছিল? 1000 বছর আগের কীরকম সমাজ ব্যবস্থা, কেমন সাহিত্য, কি ধরনের ভাষা, সেগুলোই আজকে আমরা পড়ব। আজকের বিষয়টা কি? প্রাচীন বাংলার সাহিত্য ও সমাজ, একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের পাঠ্য। আমাদের আদি নিদর্শন সাহিত্যের কি বলতো? চর্যাপদ। এই চর্যাপদ সম্পর্কেই আজকে আমরা পড়ব, জানব। ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে চর্যাপদ সম্পর্কে সমস্ত ধারণা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। চলো আজকে তাহলে স্টার্ট করা যাক। আমরা দেখে নেব আজকে আমাদের কি কি আলোচ্য বিষয়। এক নজরে প্রেক্ষাপট দেখব, কোন সময়ে রচিত হয়েছিল, আবিষ্কার কোথা থেকে হয়েছিল চর্যাপদে সেটা জানবো। তার সাথে জানবো তার ভাষা কেমন ছিল, কাব্য কিরকম ছিল, কাব্যমূল সেগুলো জানবো। তার সাথে জানবো দর্শন কেমন সেই সময়কার, আর সমাজ চিত্র। এইগুলো হলো আজকের আমাদের পাঠ্য বিষয়। চলো তাহলে এক এক করে আমরা এগিয়ে যাই। খুব মন দিয়ে শোনো, তাহলে বিষয়টা খুবই সহজ লাগবে। দেখো, আগে কেমন ছিল? অবিভক্ত বাংলা ছিল। আমরা সবাই জানি বিহার, বাংলা, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, পূর্ব বাংলা, পশ্চিম বাংলা সমস্ত কিন্তু একই ছিল। তো সেটা ছিল কি? অবিভক্ত বাংলা। কোন সময়ের কথা আমরা বলছি? দশম থেকে দ্বাদশ শতাব্দীর কথা, সেই সময়কার কথা। সেই সময়ে পাল বংশ ছিল, পাল বংশের অবসান হয়। সে সময় কে রাজত্ব করত? পাল বংশ। পাল বংশের অবসান ঘটে। তারপর আসে কে? বর্মন ও সেন বংশ। বর্মন ও সেন বংশ পাল বংশের পরে, ওদের পাল বংশের যখন অবসান ঘটে তখন বর্মন ও সেন বংশ রাজত্ব করত। তখন তো একটা ধর্মীয় সংঘাত ছিলই, ধর্মীয় সহজিয়া, লোকায়ত, ঐতিহ্য। আর পাল বংশরা বিলিভ করতো বৌদ্ধ ধর্মে। পাল বংশের সমস্ত সবাই কি করতো? বৌদ্ধ ধর্মে বিলিভ করতো। আর সেন আর বর্মন বংশ হিন্দু ধর্ম প্রাধান্য ছিল। এই হিসাবে সেই সময় ছিল। তারপর মুসলিম আক্রমণ হয় আরো পরে। কবে? ত্রয়োদশ থেকে চতুর্দশ শতাব্দীতে মুসলিম আক্রমণ অর্থাৎ তুর্কি আক্রমণ ঘটে সেই সময়টা। তো সেই সময়টা এখন আমরা যাব না, সেই সময়ের আলোচনা এখন আমরা করব না। তার আগে অবধি, সেটা মধ্যযুগ চলে গেল। আমরা করব প্রাচীন যুগে, প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য হিসেবে। তাহলে ওই সময়টা আমরা দেখলাম পাল বংশে ছিল বৌদ্ধ ধর্মের আধিপত্য, আর বর্মন আর সেন বংশ ছিল হিন্দু ধর্মের। তারপর আমরা দেখব আমাদের যে চর্যাপদ, প্রাচীন বাংলার সমাজ সাহিত্য সম্পর্কে যেই সাহিত্য থেকে আমরা কিন্তু জানতে পারি, সেই সাহিত্য আদি নিদর্শন হচ্ছে কি? চর্যাপদ। তো সেটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের বাংলার আদি নিদর্শন কোনটি? চর্যাপদ। তো সেটা আমরা জানবো। এটা কে আবিষ্কার করেন, কোথা থেকে আবিষ্কার হয়, কবে আবিষ্কার হয়, সমস্ত জেনে নিচ্ছি। দেখো, কখন আবিষ্কার হয়? 1907 খ্রিস্টাব্দে। 1907 খ্রিস্টাব্দে চর্যাপদের পুঁথিটি আবিষ্কার হয়। কে আবিষ্কার করেন? মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী এই পুঁথিটি আবিষ্কার করেন। কত সালে বললাম? 1907 সালে। কে করেন? মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। হলো দুটো কোশ্চেন, তিনটে কোশ্চেন এখানে আমরা পড়ে নিলাম, উত্তর আসে। এবার কোথায় হয়? এটা আর একটা কোশ্চেন, যে হলো কে আবিষ্কার করলো, কবে আবিষ্কার করলো। এবার কোথা থেকে হলো? নেপাল। নেপালের রাজদরবার থেকে। নেপালের রাজদরবারে যে গ্রন্থাগার ছিল সেখান থেকে এই পুঁথিটি আবিষ্কার করা হয়। এবার প্রকাশনা, আবিষ্কার হলো, কে করলো, কোথা থেকে হলো, সমস্ত জানলাম। এবার প্রকাশ কবে হয়? 1916 সালে। কোথা থেকে হয়? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হয়েছিল। কোথা থেকে? বঙ্গীয় সাহিত্য পরিষদ। কত সালে? 1916 সালে।
আর সেটার নাম কিন্তু চর্যাপদ হিসেবে তখন বলা হয়নি বা চর্যাপদ নাম দেওয়া হয়নি। তখন যে নামটা দেওয়া ছিল সেটা দেখো, সেখান থেকেও প্রশ্ন আসতে পারে। সেটা হলো কি, হাজার বছরের পুরাণ বাঙ্গালা বৌদ্ধ গান ও দোহা। হাজার বছরের পুরাণ বাঙ্গালা বৌদ্ধ গান ও দোহা, এই নামে কিন্তু তখন প্রকাশিত করা হয়েছিল বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। কবে? 1916 সালে। তাহলে আমরা কি জানলাম? কখন হয়েছিল? 1907। আবিষ্কার কে করেছিল সেটা জানলাম, কোথা থেকে হয়েছিল সেটাও জানলাম, আর প্রকাশিত হয়েছিল কত সালে, কি নামে এবং কোথা থেকে। এতগুলো প্রশ্নের উত্তর আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম। এবার দেখব যে এই চর্যাপদের পদকর্তা কজন ছিলেন এবং তারা কতগুলো পদ লিখেছিলেন। দেখো, সিদ্ধাচার্য ও গীতিকবিতা চর্যার রচয়িতা ছিলেন। মোট পদ সংখ্যা কত ছিল, যে পদটা চর্যাপদে যে কতগুলো পদ ছিল লেখা হয়েছিল সেটা দেখবো। 46.5, মানে কি 46.5টি। 46.5 কেন? 46টা ছিল সম্পূর্ণ পদ আর একটা ছিল খণ্ডিত, ভাঙা। তো সেটা সম্পূর্ণ পদটি পাওয়া যায়নি, তাই একটা ভাঙা আর বাকিটা ছিল কত? 46টি। তাই 46.5টি পদ ছিল। হলো কটা? তাহলে মোট পদ সংখ্যা কত দেখলাম? 46.5টি। আর মোট কজন পদকর্তা ছিলেন, যারা পদ রচনা করেছিলেন কজন ছিলেন? 24 জন। 24 জন, মোট 24 জন পদকর্তা ছিলেন। তাহলে তাদের নামগুলো দেখব। সবচেয়ে প্রথম যিনি সর্বাধিক পদ রচনা করেছিলেন তার নাম হলো কাহ্নপাদ। কি নাম? কাহ্নপাদ, বা তাকে কৃষ্ণাচার্য অনেকে বলে থাকেন। তিনি সর্বাধিক পদ রচনা করেছিলেন। কটি? 13টি। কটি? 13টি। ভূসুকপাদ, ভূসুকপাদ করেছিলেন 8টি। সরহপাদ, সরহপাদ কটা করেছিলেন? 4টি। কুক্কুরিপাদ 3টি পদ রচনা করেছিলেন। লুইপাদ, লুইপাদ হলেন কিন্তু, লুইপাদ করেছিলেন 2টি। আর যদি বলা হয় চর্যাপদের আদি কবি কে ছিলেন, তখন আমরা বলবো লুইপাদ। এই লুইপাদ ছিলেন আদি কবি। তাহলে এখান থেকেও আবার একটা কোশ্চেন কিন্তু বার হলো। তাছাড়াও আরো অনেক সিদ্ধাচার্য বা পদকর্তা ছিলেন। এগুলো হচ্ছে প্রধান, তাই এগুলোর নাম, এনাদের নাম এবং পদ সংখ্যা কিন্তু আমরা বললাম। মোট পদ সংখ্যাও বললাম, আর কতজন ছিলেন? 24 জন। এখানে তো মাত্র 6 জনের নাম বললাম। ঠিক আছে, তাহলে এতদূর নিশ্চয়ই ক্লিয়ার। এখন আমরা দেখব কোন ভাষা, চর্যাপদে কোন ভাষা ব্যবহার করা হয়েছিল, সেই ভাষাটা কি বলা হয়। সেই ভাষাটাকে, যে ভাষা ব্যবহার করা হয়েছিল সেটাকে বলা হচ্ছে সন্ধ্যা ভাষা। কি? সন্ধ্যা বা আলো আধারী রহস্য বলা হয় সন্ধ্যা ভাষাটিকে। সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষাও বলা হয়। তাহলে আলো আধারী কেন বলা হয়? সন্ধ্যার সময়কালটা কিরকম হয় বলতো? দিনের শেষ, বিকেলবেলা শেষ, আর রাত্রের আরম্ভ হচ্ছে সন্ধ্যাকাল। এই সময়টা কিছুটা আলো থাকে আবার কিছুটা অন্ধকার, তো ওই সময়টাকে বলা হচ্ছে সন্ধ্যা। তো এখানেও ভাষাটাকে সন্ধ্যা ভাষা বলা হচ্ছে বা সান্ধ্য ভাষা। কেন বলা হচ্ছে বলতো? চর্যাপদের ভাষা সন্ধ্যা বা সান্ধ্য ভাষা। এর অর্ধেক অর্থ জলের মতো পরিষ্কার আর অর্ধেক রহস্যে ঘেরা। তাহলে অর্ধেক অর্থকে কিরকম, যে অর্ধেক এই পদের অর্থগুলি, এই ভাষার অর্থগুলি অর্ধেক কিন্তু জলের মতো পরিষ্কার, খুব সহজ, আর বাকি কিন্তু অর্ধেক কেমন হয়? রহস্যে ঘেরা, বোঝা যায় না, বুঝতে পারা যায় না যে কি অর্থ এর। তো এই জন্যে সাধারণ মানুষ বলেছেন আলো আধারী ভাষা, আর এর নাম সন্ধ্যা ভাষা। কিছুটা অন্ধকারে থাকে, কিছুটা আলোতে থাকে। সাধারণ কাজের আড়ালে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক দর্শন। এবার এখানে কিন্তু শুধু যে এটার জন্যে যে কিছুটা বোঝা যায় কিছুটা বোঝা যায় না এই বলে সান্ধ্য ভাষা বলা হয় বা সন্ধ্যা ভাষা বলা হয়, এরকম প্রচলিত আছে। তার সাথে আবার এটাও আমরা বলতে পারি যে এর মধ্যে, এই ভাষার মধ্যে লুকিয়ে আছে গূঢ় তত্ত্ব, আধ্যাত্মিক দর্শন, হ্যাঁ, সাধন তত্ত্ব, যেটা সাধারণ মানুষের বোঝার পক্ষে কঠিন, অসম্ভব। তাই এটাকে সান্ধ্য ভাষা বলা চলে। তাহলে কোন ভাষা ব্যবহার করা হয়েছে আমরা দেখলাম।
কেন এটাকে আলোয়াধারী ভাষা বলা হচ্ছে, সন্ধ্যা ভাষা বলা হচ্ছে বা সান্ধ্য ভাষা বলা হচ্ছে, সেটাও বুঝলাম। ঠিক আছে, এখন আমরা দেখব এর কাব্যানুরাগ ও চিত্রকল্প কেমন ছিল। ঠিক আছে, এর কাব্যগুলো কিরকম ছিল সেটা দেখবো। এই কাব্যটার মধ্যে সবর সবরই প্রেম কাহিনী কিন্তু উঠে এসেছে। দেখো কাব্যগুলো কেমন ছিল সেই সময়কার সাহিত্যের, সেটা আমরা দেখে নেব একটা উদাহরণ দিয়ে। উঁচা উঁচা পাবত তহি বসই সবরী বালি। কি দুটো লাইন এখানে আমরা দেখলাম, উঁচা উঁচা পাবত তহি বসই সবরী বালি, এটা চর্যাপদের 28 নম্বর থেকে পদ থেকে নেওয়া হয়েছে। তাহলে এটার আমরা বিশ্লেষণ করব। উঁচা উঁচা পাবত কি মানে উঁচু উঁচু পাহাড়ের চূড়ায় বাস করে কি শবরী, এখানে শবর শবরী যে গোষ্ঠী তাদের কথা বলা হয়েছে। তো উঁচু পর্বতে পাহাড়ের চূড়ায় কে বাস করে, শবর শবরী বালিকা, শবর বালিকা, এই যে বালি মানে বালিকা, শবরী বালিকা। তার গলায় গুঞ্জ ফুলের মালা, এখানে পুরো লাইনগুলো দেওয়া হয়নি, এখানে দেখলাম উঁচু পর্বতের উপরে বাস করে কে পাহাড়ের চূড়ায় শবরী বালিকা, এইটুকুই হচ্ছে এই লাইন দুটোর মানে। কিন্তু তারপরে আরো দুটো লাইন আছে যেটা আমি দিইনি, তার নিচে পুরো মানেটা দেখো। তার গলায় গুঞ্জ ফুলের মালা, পরনে ময়ূর পুচ্ছ, প্রকৃতির পটভূমিতে, এই যে পরনে ময়ূর পুচ্ছ, আরো দুটো লাইন ছিল, তার অর্থ এটা তোমরা বইয়ের মধ্যে পেয়ে যাবে। যাই হোক কেমন ছিল এটা কিন্তু আমি দেখালাম যে এরকম টাইপের ভাষা ছিল, আর তার মানে হচ্ছে এটাই। প্রকৃতির পটভূমিতে নরনারীর প্রেম ও জীবনযাত্রার এই কাব্যিক রূপ আধুনিক কবিতাতেও হার মানায়। এই যে ওই সময়ের যে প্রাকৃতিক একটা পরিবেশের রূপ এবং প্রেমিক প্রেমিকার যে প্রেম জীবনযাত্রা, সেগুলো কিন্তু এখনকার যুগেও কিন্তু সেটাকে পদকর্তাদের হার মানাচ্ছে, বা কবিতাকে এত সুন্দরভাবে রচনা করা হয়েছিল। তখনকার সাহিত্য কিন্তু দেখো এত সুন্দর, এত ভালোভাবে, বা কাব্যমূল্য কিন্তু তার যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। এটা একটা হলো, দেখো একটি সুন্দর ছবিও ওখানে সেই হিসাবে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এটা হলো কাব্যানুরাগ, যে কাব্যটা কেমন ছিল। এবার আমরা দেখব কি বাংলা ভাষার প্রাচীনতম পূর্বসূরি। আদি বাংলা হচ্ছে কি চর্যাপদ, তারপরে কি মাগধী অপভ্রংশ, সৌরসেনী ও মাগধী প্রাকৃত। ঠিক আছে, এখানে এটা কোথা থেকে পাওয়া হয়েছে, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় যিনি ভাষাবিদ ছিলেন, তার OGBL গ্রন্থে বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ করেছেন চর্যাপদই রয়েছে বাংলার আদি রূপ। তাহলে চর্যাপদই রয়েছে বাংলার কেমন রূপ, আদি রূপ। এটা কে বলেছেন, ভাষাবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তার কোন গ্রন্থ, তার তিনি যে বইটা লিখেছিলেন সেটা কি নাম, ODBL, অর্থাৎ অরিজিনাল অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এই বইটার মধ্যে তিনি কিন্তু এইটা মানে তিনি প্রমাণ করেছেন, বুঝেছেন, লিখেছেন যে চর্যাপদে আমাদের আদি বাংলার রূপ কিন্তু ফুটে উঠেছে। এখান থেকে আমরা একটা ইনফরমেশন পেলাম যেখান থেকে কোশ্চেন আসতে পারে। তারপর দেখো আরো একটা পদ দিয়ে আমি কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। তালত মোর ঘর নাহি পরবেশী, এটা লোকায়ত জীবনযাত্রাটা কেমন ছিল সেটা এই পদটার মধ্যে আমরা বুঝে নেব। দেখো তালত মোর ঘর নাহি পরবেশী মানে কি আমার টালির ঘর, ছাওয়া দেয়া ঘর, কোনো পরবেশী নেই মানে প্রতিবেশী কিন্তু আমার ছিল না, আমি একদম গ্রামের বাইরে একাই আমার টালত ঘর ছিল, আর কোনো তার প্রতিবেশী ছিল না। কারণ সেখানকার সেই সময়ে না যে যারা একদম তোমার বাগদি ডোম এই যে এই ধরনের যে গোষ্ঠী ছিলেন, তাদেরকে কিন্তু গ্রাম থেকে বা সমাজ থেকে কিন্তু একটু আলাদাই রাখা হতো। তাই এটা সেই লোকায়ত জীবনের প্রতিচ্ছবি এখানে কিন্তু তুলে ধরা হয়েছে পদটার মধ্যে। আরেকটা দেখো কি, হাড়িত ভাত নাহি নীতি আবেশী, কি বলেছে যে টালত ঘর নাহি পরবেশী, হাড়িত ভাত নাহি নীতি আবেশী। এর পরের লাইন এইটা, এটা লিখেছে চট্টোপাধ্যায় 33 নম্বর ঢেনঢন পাদ লিখেছেন যে কি বলেছে, হাড়িতে কোনো ভাত নেই প্রতিদিনের যে, অথচ
নিতিয়া বেশি, অতিথির ভিড় রয়েছে। মানে কি যে ঘরে কিন্তু কোনো ভাত নেই, ঘরে ভাত নেই কেন? কারণ তারা এতটাই দরিদ্র যে ভাতটা রান্না করবে সেই সামর্থ্যই তাদের নেই। তাই ঘরের মধ্যে কিন্তু ভাত রান্না করার মতো হাঁড়িতে তাদের চালও নেই, ভাতও নেই। তখনকার সমাজ চিত্র কিন্তু এত সুন্দরভাবে তোলা হয়েছিল যে লোকায়ত জীবনের প্রতিচ্ছবি কেমন ছিল, এই দারিদ্র্যের যে চিত্র এখানে কিন্তু ফুটে উঠেছে। যেমন খাদ্যাভ্যাস ছিল কেমন দেখো, যে ভাত বাঙালির প্রধান খাদ্য। আমরা তো জানি ওই সময়ও ছিল আমাদের বাঙালির প্রধান খাদ্য কি ভাত। আমরা যদি বলি আমাদের খাবার কি, তো মেন প্রধান খাদ্য হিসেবে কিন্তু আমরা ভাতই বলি। তো ভাতটাও ছিল কি তখনকার খাদ্যাভ্যাস, কিন্তু প্রথম প্রধান ভাতই ছিল, যা আদি অস্ট্রালদের দান। ঠিক আছে, আদি যারা অস্ট্রাল ছিল তাদের থেকে এটা চলে এসেছে। দরিদ্র কেমন ছিল, পরনে ছেঁড়া কাপড়, ভাঙা কলসি এবং মাটির দেয়াল গলে পড়ার বাস্তব চিত্র এখানে তুলে ধরা হয়েছে এই সমাজ চিত্রটা চর্যাপদের পদের মধ্যে দিয়ে। বিনোদন কেমন ছিল, ওরা কি কি ভাবে বিনোদন করতো, কি কি ভাবে এনজয় করতো দেখো। নিদারুণ দুঃখের মাঝেও যৌথ গান বাজনা মাদুল দিয়ে বাজিয়ে তারা কিন্তু উৎসব পালন করতো। এই ছিল ওদের সমাজ চিত্র। তাছাড়া মানুষের দেখো, উচ্চ বর্ণের মানুষ ছিল, রাজা ছিল, আর নিম্ন বর্ণের মানুষ কারা কারা ছিল যেন সম্প্রদায়, ডোম শবর নিষাদ এইসব নিম্ন বর্ণের। আর তাদের পেশা কেমন ছিল আমরা দেখবো। কেউ নৌকা চালাতো, কেউ শিকার করতো, কেউ মদ তৈরি করতো এবং তুলো ধরা ছিল। তাছাড়া প্রান্তবাসী মানুষদের প্রধান বৃত্তি ছিল এগুলো, নৌকা চালানো, শিকার করা, মদ তৈরি করা, তুলো ধরা করা, এগুলো ছিল তাদের হচ্ছে পেশা। তারা এই পেশায় নিযুক্ত ছিলেন। সমাজ বাস্তবতা কেমন ছিল। সমাজের শ্রেণীভেদ ও অস্পৃশ্যতা প্রবল ছিল। শ্রেণীভেদ, উঁচু নিচু, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এরকম যে শ্রেণীভেদ, উঁচুদের মানুষ যে উঁচুতলার মানুষরা, আভিজাত মানুষরা উঁচু শ্রেণীর ভালোভাবে থাকতো, আর যারা নিচু যারা গরিব তারা কিন্তু এই শ্রেণী বিভেদ কিন্তু সবসময়ই দেখা ছিল। তারপর যৌতুক প্রথারও উল্লেখ আছে, যৌতুক দেয়া নেওয়া হতো। চর্যা গীতি উচ্চারণের উচ্চ বর্ণের বদলে এই অতি সাধারণ মানুষের জীবনকে সাহিত্যের আঙিনায় এনেছে। এইসব জিনিসগুলো কিন্তু আমরা চর্যাপদের পদে পাচ্ছি, যেখানে প্রতি পদক্ষেপে কিন্তু আমাদের এখনকার সময়ের সাথে সাথে কিছুটা মিল হলেও কিন্তু পাওয়া যাচ্ছে। এবার কি দেখব, ভাষার জন্মপত্রিকা। 1000 বছরের প্রাচীন বাংলার ভাষার আদিমতম প্রামাণ্য দলিল হচ্ছে এই চর্যাপদ। ধর্মনিরপেক্ষ মানবিকতা, ধর্মের মোড়কে ঢাকা থাকলেও এর কেন্দ্রে রয়েছে প্রাকৃত মানুষের সুখ দুঃখের অকৃত্রিম বয়ান। তাহলে কি দেখলাম, চর্যাপদের মধ্যে ধর্মনিরপেক্ষতা, এখানে মানবিকতাও রয়েছে, সুখ দুঃখের মধ্যেই তারা কিন্তু জীবন কাটাতো। তাদের 1000 বছরের প্রাচীন বাংলার মধ্যে ভাষাও আমরা দেখলাম। বাঙালির শিকড়, অবশ্যই বাঙালি জীবন যাত্রা কিন্তু সেখানে একদম সুন্দরভাবে ফুটে উঠেছে। বাউল কীর্তন ভাটিয়ালি গানের চর্যার আধ্যাত্মিকতা ও লৌকিক সুর কিন্তু আজও বাহুবহমান। তখনকার যে আজকেও কিন্তু আমাদের ভাটিয়ালি কীর্তন এই যে এগুলো এসব বাউল তখনই কিন্তু সেখানে প্রচলিত ছিল। ধরনটা একটু আলাদা হলেও কিন্তু সেই বাঙালির সেই যে টান, সেই যে সুর, সেই যে শিকড়ের গন্ধ, সেটা কিন্তু তখনও ছিল, আজও আছে। আজকে প্রাচীন সাহিত্য ও সমাজে চর্যাপদ আদি নিদর্শন এটা দেখলাম, তার সাথে চর্যাপদের সমাজ চিত্র, ভাষা কবে প্রকাশিত হয়েছিল, কে এটাকে আবিষ্কার করেছিল, সমস্ত কিছু কিন্তু আজকে চর্যাপদের প্রথম থেকে শেষ অবধি কিন্তু আমরা পড়ে নিলাম। তোমাদের কেমন লাগলো, কেমন লাগছে, এটা তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। যদি চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি করে নাও। পরে আরও একটা নতুন টপিক নিয়ে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য থ্যাংক ইউ।